ওড়িশার এই গহীন অরণ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো শুধু গল্প নয়। কান পাতলে অদ্ভুত কিছু ফিসফিসানি শোনা যায় এখানে, যেগুলো প্রমাণ করার জন্য আমাদের ঢুকতে হবে অন্ধকার গভীরে। একটা ছায়া যাকে কেউ ঠিকঠাক দেখতে পায় না, তবু সবাই জানে ওটা আছে। এ কোনো সাধারণ বাঘের গল্প নয়, এখানে দেখা মেলে মেলানিস্টিক টাইগার বা কালো বাঘের, যা গোটা পৃথিবীতে আর কোথাও নেই। আর এটাই এদের করে তুলেছে দ্য রেয়ারেস্ট টাইগার্স ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু প্রশ্নটা হলো কেন কেন এই জঙ্গলের বাঘ এত বিরল? কেন কিছু বাঘ প্রায় সম্পূর্ণ কালো? আর কেন এই রহস্যটা শুধু এখানেই সীমাবদ্ধ? আর সবথেকে বড় প্রশ্ন, এই কালো বাঘ আজও কি বেঁচে আছে, নাকি এটা শুধু জঙ্গলের হারিয়ে যাওয়া একটা মিথ? উত্তর খুঁজতে আমি দ্বীপ এসে পৌঁছেছি শিমলিপাল ন্যাশনাল পার্কের একদম গভীরে। আমার লক্ষ্য একটাই, যাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব, তাকে খুঁজে বের করা। কিন্তু জঙ্গল কখনোই কারো তৈরি করা প্ল্যান মেনে চলে না। এই ভয়ঙ্কর নির্জনতার মাঝেই হঠাৎ বিপত্তি, আমাদের গাড়ির চাকা পাঞ্চার। একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে, আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম তার সামনের চাকা একদম অলমোস্ট ব্লাস্ট করে গেছে। এই যে রোড কন্ডিশন তাতে কিন্তু সমস্যাটা হচ্ছে আমার সাথে যে ক্যামেরাম্যান আছে আর যে গাইড, তিনি ছাড়া এখানে আর কেউ এই মুহূর্তে নেই। কাছের নেটওয়ার্ক বহু দূরে, মোবাইল নেটওয়ার্ক জিরো, কোনো সাহায্য নেই, কোনো ব্যাকআপ নেই। মানে এখন একটাই রাস্তা, এই সমস্যার সমাধান আমাকেই করতে হবে। আর এই চাকা ঠিক করতে গেলে আমাকে এমন একটা কাজ করতে হবে যা টাইগার রিজার্ভের ভেতরে কখনোই কাউকে করতে দেওয়া হয় না। আমাকে বেরিয়ে সোজা পা রাখতে হবে ওদের রাজত্বে, যেখানে নিয়ম একটাই, সার্ভাইভাল। প্রশ্ন শুধু একটাই, কে কাকে আগে খুঁজে পাবে, আমি নাকি সেই ছায়া? দিস ইজ মাই সার্চ ফর দ্য মেলানিস্টিক টাইগার অফ শিমলিপাল। ভারতের পূর্ব দিকে উড়িষ্যার এই গভীর অরণ্যের মধ্যে লুকিয়ে আছে এমন একটা জায়গা যেটাকে আমরা বলি শিমলিপাল ন্যাশনাল পার্ক। কাগজে কলমে এটা একটা টাইগার রিজার্ভ, কিন্তু বাস্তবে এটা অনেক বেশি জটিল। শিমলিপাল উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বুকে ছড়িয়ে থাকা 2750 স্কোয়ার বর্গ কিলোমিটারে এক দুর্ভেদ্য সবুজ দুর্গ। ওপর থেকে দেখলে মনে হয় যেন আদিম পৃথিবীর কোনো একটা হারিয়ে যাওয়া অংশ। ঘন শাল গাছের জঙ্গল, পাহাড়ি নদী আর মেঘে ঢাকা উপত্যকা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে একটা অন্ধকার সত্য, একটা ভৌগোলিক অভিশাপ। এখানে লুকিয়ে আছে বিবর্তনের এক অদ্ভুত খেলা, সিউডো মেলানিজম। হাজার হাজার বছর ধরে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার একটা চরম মূল্য। বাইরের কোনো বাঘের সাথে এদের দেখা হয়নি। শুরু হয় ইনব্রিডিং, আর তার ফলে জন্ম নেয় এক বিরল জিনগত মিউটেশন। চওড়া কালো দাগগুলো একে অপরের সঙ্গে মিশে তৈরি করে একটা জমাট কালো অন্ধকার। এই বাঘগুলো আলাদা কোনো প্রজাতির নয়, বরং প্রকৃতির এক ফাঁদে আটকে পড়া নিঃসঙ্গ বন্দী। গোটা পৃথিবীর এই একমাত্র জেনেটিক আইল্যান্ডের গভীরে আজ আমি পা রাখতে চলেছি। আর আরও একটা সত্যি হলো, এই কালো বাঘ শুধুমাত্র শিমলিপালের জঙ্গলেই পাওয়া যায়, পৃথিবীর আর কোনো জায়গায় নয়। এই বাঘকে তাই রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট টাইগার বলা হয়, কারণ গোটা বিশ্বে এর আর কোনো প্রতিরূপ নেই। ঘড়িতে কাটায় কাটায় দুপুর 3টে। সাফারির গেট খোলে, আর ঠিক তখন থেকেই শুরু হয় আমাদের আসল পরীক্ষা। আমি ইচ্ছে করেই ইভিনিং সাফারিটা বেছে নিয়েছি, কারণ এই গহীন জঙ্গলে যাকে সারাদিন তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যায় না, সন্ধে নামলে তাকে দেখার কিছুটা চান্স হলেও বেশি। দিনের কড়া রোদে এই এপেক্স প্রেডেটররা জঙ্গলের সবথেকে দুর্গম আর ঠান্ডা জায়গায় ঘুমায়। কিন্তু 3টের পর রোদ যখন একটু নেমে যায়, তখন তাপমাত্রার পারদ ক্রমশই নিচে নামে, আর ঠিক তখনই জঙ্গল তার আসল রূপ বদলায়। তৃষ্ণার্ত অ্যানিমেলরা জল খেতে বেরোয়,
আর তাদের পিছু পিছু নিঃশব্দে বেরিয়ে আসে এই জঙ্গলের রাজারা। শিকার আর শিকারীর আসল খেলাটা শুরু হয় ঠিক এই পরন্ত বিকেলেই। তাই অ্যানিমেল স্পট করার জন্য এর থেকে পারফেক্ট টাইম আর কিছু হয় না। শিমলিপাল প্রায় 2750 স্কোয়ার কিলোমিটারের এক বিশাল দুর্ভেদ্য জঙ্গল। আর এই অনন্ত সাম্রাজ্যে বাঘের সংখ্যা কত জানো? সব মিলিয়ে মেরে কেটে 30টা। তার উপর যাকে আমরা খুঁজতে এসেছি তার সংখ্যা 8 থেকে 10টা। মানে সারা বিশ্বে মাত্র 8 থেকে 10টা বাঘই আছে যারা মেলানিস্টিক টাইগার। মানে বুঝতেই পারছো কতটা রেয়ার এখানকার এই ব্ল্যাক টাইগার। এত বড় আর এত ঘন জঙ্গলে একটা ব্ল্যাক টাইগার স্পট করা প্রায় অসম্ভব। এইটা যেন খড়ের গাদায় সূচ খোঁচার মতন। তার উপর পর্যটকদের জন্য একটা সামান্য অংশই খোলা আছে। আমাদের সাফারির বেশিরভাগটাই কাটে বাফার জোনে। মূল কোর এরিয়াতে প্রবেশ করা প্রায় যায় না। আর এটাই শিমলিপালকে অন্য সমস্ত পার্কের থেকে আলাদা করে দেয়। এখানে একটা কালো বাঘের দেখা মানে শুধু ভাগ্যের ব্যাপার নয়, এটা একটা মিরাকেল। তবে শুধু বাঘ নয়, এই জঙ্গলে দেখা মেলে আরও অনেক কিছুরই। জায়ান্ট স্কুইরাল, হনুমান, স্পটেড ডিয়ার, বুনো হাতি, ময়ূর আর ছায়ার মতো নিঃশব্দে ঘুরে বেড়ানো লেপার্ড। কিছুটা এগোতেই হঠাৎ উপরের ডালে চোখে পড়ল একটা অদ্ভুত ফ্ল্যাশ। লুকিয়ে থাকা কোনো শিকারী নয়, এটা ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরাল। সাধারণত কাঠবিড়ালির চেয়ে আকারে কয়েক গুণ বড়। গায়ের রং মেরুন আর কালোর অদ্ভুত একটা মিশেল। প্রায় 3 ফুট লম্বা শরীরটা নিয়ে এক ডাল থেকে অন্য ডালে এরা প্রায় নিঃশব্দে উড়ে বেড়ায়। এই জঙ্গলের একটা অদ্ভুত ব্যাপার হলো এখানকার সুন্দর জিনিসগুলো বড্ড রহস্যময়, যেন অন্য কোনো পৃথিবীর প্রাণী। আরও কিছুটা এগোতেই চোখে পড়ল প্রচুর হনুমান। এরা শান্ত হয়ে বসে আছে। এদের বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ রিল্যাক্সড। চোখে মুখে কোনো ভয় নেই, ছটফটানি নেই। জঙ্গলের হিসেব খুব সোজা। এই হনুমানেরা হলো জঙ্গলের লাইফ অ্যালার্ম সিস্টেম। এরা এত নিশ্চিন্তে বসে আছে, তার মানে সমীকরণটা খুবই পরিষ্কার। এই মুহূর্তে আশেপাশে বাঘ থাকার কোনো চান্সই নেই। শিকারী এখন আমাদের থেকে অনেক দূরে। কিছুটা যেতেই চোখে পড়ল মূর্তির মতন বসে থাকা একটা ব্ল্যানফোর্ড রক আগামা। আমরা এখন কোর এরিয়ার ভেতরে, জঙ্গলের সবথেকে গভীর আর অন্ধকার অংশ। কিন্তু এখানে বাঘের কোনো দেখা নেই। আমাদের গাড়ি একটা চেকপোস্টের সামনে দাঁড়ায়। ঠিক এখানে একটু দূরেই একটা সল্টপিট, আর সেখানেই চোখে পড়ছে প্রচুর স্পটেড ডিয়ার। কিন্তু এদের হাবভাব একদম রিল্যাক্সড, কোনো তাড়া নেই, চোখে মুখে কোনো ভয় নেই। নিশ্চিন্তে মাথা নিচু করে ঘাস খাচ্ছে। কেউ কান খাড়া করে অ্যালার্মের করের অপেক্ষায় নেই। তার মানে সমীকরণটা ভীষণ সহজ। এই সল্টপিটের আশেপাশে এই মুহূর্তে বাঘ থাকার কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু হাতির পায়ের ছাপ, যেটা দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, এখানে হাতি এসেছিল, আর দেখো পায়ের জাস্ট ছাপটা দেখতে পাচ্ছ কতটা বড়। আমার পাটা দেখো, এই হচ্ছে আমার পা, আর এটা হাতির পা। তো মোটামুটি কিন্তু 2 ঘন্টা ধরে আমরা কিন্তু এই জঙ্গলের বিভিন্ন প্রান্ত কিন্তু চষে ফেলেছি। আর বলতে পারি এখনও পর্যন্ত আমরা কিন্তু যে মেলানিস্টিক টাইগারের খোঁজে এখানে এসেছিলাম সেটা এখনও কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু তাছাড়া আমরা অনেক প্রাণী এখানে দেখেছি, যেটা তোমরা অলরেডি কিছুক্ষণ আগে দেখে নিয়েছো। কিন্তু আমি আশা ছাড়বো না, কারণ কি আজকের দিনটা আমার কাছে আছে এবং কালকের দিনটাও আমার কাছে আছে। আর হোপফুলি আমরা এই বাঘটাকে কিন্তু দেখেই এখান থেকে বাড়ি ফিরবো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এইবারকার যে পুরো ট্রিপটা সেটা কিন্তু স্পন্সর করেছে ট্রাভেল বাডিজ। আর তোমরা যদি চাও এরকম টাইপের ইউনিক জায়গায় ঘুরতে বা এক্সপ্লোর করতে, তাহলে কিন্তু ডেফিনেটলি চেক করতে ভুলো না। ঘড়িতে এখন প্রায় বিকেল 5টা। আমাদের এবার তাড়াতাড়ি ব্যাক করতে হবে। ওপেন জিপ সাফারি নিয়ম অনুযায়ী এই চেক পয়েন্ট থেকে গাড়ি ঘুরিয়ে নিতে হয়। এর গভীরে আর এগানোর কোনো পারমিশন নেই। আমাদের ফেরার জার্নি শুরু হচ্ছে, কিন্তু সাফারির আসল ক্লাইম্যাক্সটা শুরু হয় ঠিক এখান থেকেই। দিনের ঠিক এই সময়টায় যখন জঙ্গল নিস্তব্ধ হয়ে যায় আর তাপমাত্রার পারদ একেবারে অনেকটা নেমে যায়, তখন বাঘেরা ঘন ঝোপ ছেড়ে এই খোলা মাটির রাস্তায় বেরিয়ে আসে পেট্রোলিংয়ের জন্য। তাই জঙ্গল থেকে বেরোনোর এই ফেরার পথটাই বাঘ স্পট করার চান্স সব থেকে বেশি। খেলার শেষ চালটা এখনও বাকি। আমরা ক্যামেরার লেন্স দিয়ে রাস্তার প্রতিটা বাঘ স্ক্যান করছি। হয়তো সেই কালো ছায়া আমাদের জন্য এই ফেরার রাস্তাতেই কোথাও অপেক্ষা করছে। ফেরার পথে হঠাৎ রাস্তার ধারে শুকনো পাতায় খসখসের শব্দ। তাকাতেই চোখে পড়ল একটা ময়ূর। এখানে পুরোপুরি সন্ধে নামেনি। বিকেলের এই পরন্ত আলোতে ওই পেখমের রঙগুলো যেন আরও বেশি উজ্জ্বল লাগছে।
চারপাশের এই দম বন্ধ করা টেনশনের মাঝে হঠাৎ করেই এক টুকরো শান্ত সৌন্দর্য। রাস্তা দিয়ে আরেকটু এগোতেই চারপাশটা যেন আরও সজীব হয়ে উঠল। যেদিকেই চোখ যায় শুধু হনুমান আর জায়ান্ট স্কুইরালের দল। গোটা জঙ্গল জুড়ে ওরা গিজগিজ করছে আর একদম নিশ্চিন্তে নিজেদের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। দৃশ্যটা সুন্দর ঠিকই, কিন্তু আমাদের জন্য এটা একটা খারাপ খবর। এদের রিল্যাক্স হাবভাব আমাদেরকে প্রমাণ করে দেয় আমাদের কাঙ্ক্ষিত সেই কালো ছায়া সে এখানে নেই। সে এখনও আমাদের ধরাছোঁয়ার বাইরে। জঙ্গলের বুকে এবার পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। বিকেলের শেষ আলোটুকু মুছে যায়। চোখের সামনে চেনা জঙ্গলটা কয়েক মুহূর্তের জন্য যেন বড্ড অচেনা আর আদিম হয়ে ওঠে। এই জমাট অন্ধকারের মধ্যেই হঠাৎ করে একটা ভারী কিছু নড়ার শব্দ। বুকের ভিতরটা দুঃখ করে উঠল। গাইড সাথে সাথেই শব্দ শুনে টর্চ মারে। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত সেই কালো ছায়া? না, টর্চের আলোয় ধরা পড়ল একটা বুনো শুয়োর, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য। টর্চের ওই স্বল্প আলো থেকে চোখের পলকে সে হারিয়ে গেল এই জঙ্গলের মধ্যে। জঙ্গল যেন পদে পদে আমাদের সাথে স্নায়ুর খেলা খেলছে। এই অন্ধকারে কখন যে সামনে এসে সে দাঁড়াবে কেউ জানে না। আর একটু এগোতেই রাস্তার মাঝখানে টর্চের আলোয় ধরা পড়ল একটা অদ্ভুত পাখি, ইন্ডিয়ান নাইট জার। এরা পুরোপুরি নিশাচর, গায়ের রং অবিকল শুকনো পাতার মতন। এরা নিখুঁত ছদ্মবেশের সাহায্যে দিনের বেলায় এরা সবার চোখের আড়ালে লুকিয়ে থাকে, আর রাতের অন্ধকারে এরা রাস্তার উপর বসে থাকে শিকারের আশায়। এই নিস্তব্ধ অন্ধকার জঙ্গলের আর একটা অদ্ভুত রূপ দেখো। আজ জঙ্গল আমাদের অনেক কিছুই দেখিয়েছে, কিন্তু আমরা যাকে খুঁজতে এসেছি তাকে আমরা এখনও দেখতে পারিনি। সেই মেলানিস্টিক ছায়া আজও এক অধরা রহস্যই রয়ে গেল। পরের দিন সকালে আমাদের প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ করে ফেললাম। সাফারি জিপের জন্য অপেক্ষা না করে আমরা আমাদের নিজের গাড়ি নিয়ে জঙ্গলে ঢোকার সিদ্ধান্ত নিলাম। কারণটা খুব সিম্পল, টাইম। সরকারি সাফারির গাড়িতে সময় বড্ড কম থাকে, কিন্তু নিজেদের গাড়ি নিয়ে সকাল 9টায় ঢুকলে বিকেল 6টা পর্যন্ত জঙ্গলে থাকার সুযোগ পাওয়া যায়। আর এই বাড়তি সময়টাই হতে পারে আমাদের আসল অস্ত্র। নিয়ম অনুযায়ী বন বিভাগের একটা গাইড আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তাকে পিক আপ করে আমাদের গাড়ি এগোতে শুরু করলো। আজ আমাদের হাতে সময়ও বেশি, ধৈর্যও বেশি। এবার দেখা যাক জঙ্গল আমাদের জন্য কোন গোপন দরজাটা খুলে দেয়। কিন্তু তখনও আমি জানতাম না আমাদের কপালে কি লেখা আছে। আজ এমন কিছু হতে চলেছে যা এর আগে আমি কখনো অনুভব করিনি। 2 ঘন্টা কেটে গেছে, একটা কাঠবিড়ালি পর্যন্ত নড়ছে না। জঙ্গল যেন আজ মৃত। কিন্তু আমরা জানতাম না এই নিস্তব্ধতা আসলে একটা সংকেত ছিল, চরম বিপদের সংকেত। কিছু একটা হলো। চাকাটা পাঞ্চার হয়নি, ফেটে গেছে। আমরা এখন এই বিশাল কোর এরিয়ার মাঝখানে, এখানে আটকে গেছি। আমরা যেটাকে সাধারণ নিস্তব্ধতা ভাবছিলাম সেটা আসলে ছিল ঝড়ের আগের শান্তি। সবথেকে বড় বিপদ হলো এখানে কোনো নেটওয়ার্ক নেই, লিটারালি জিরো সিগন্যাল। আমরা কোনো হেল্প পাবো না। আমার কাছে টায়ার ইনফ্লেটার আছে, কিন্তু চাকাটা এমনভাবে ফেটেছে যে ওটা কোনো কাজে আসবে না। আমাদের এখন একটাই উপায়, গাড়ি থেকে নিচে নামা। একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে, আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম তার সামনের চাকা একদম অলমোস্ট ব্লাস্ট করে গেছে, এই যে রোড কন্ডিশন তাতে। আর স্টেপ নিয়ে আমরা এখান থেকে বের করার চেষ্টা করছি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার সাথে যে ক্যামেরাম্যান আছে আর যে গাইড, তিনি ছাড়া এখানে আর কেউ এই মুহূর্তে নেই, এবং এটা একটা বড় প্রবলেম। আর এটা কিন্তু একটা কোর এরিয়ার একদম কাছে, শিমলিপাল যে কোর এরিয়া তার একদম কাছে। সুতরাং পুরো জঙ্গলটা পিছন থেকে দেখতেই পাচ্ছ। আমি বারবার করে খেয়াল রাখছি যাতে কোনো টাইগার বা কোনো কিছু, এখানে সাইটিং কম হতে পারে, কিন্তু এরকম সময়তেই কিন্তু মানে যখন তোমাদের পরিস্থিতি সবথেকে খারাপ হয় তখনই কিন্তু ওরা অ্যাকচুয়ালি অ্যাটাকটা করতেই পারে। আমরা এখন বাঘের ডেরায় দাঁড়িয়ে। দিনের বেলা হলেও এই জঙ্গলে এখানে মৃত্যুর হাতছানি। কোনো মাঙ্কি বা জায়ান্ট স্কুইরালের কোনো ডাক নেই, এমনকি পিকক বা স্পটেড ডিয়ার দেখারও কোনো চিহ্ন নেই। এর মানে শিকারি খুব কাছেই কোথাও থাকতে পারে। সত্যি বলতে আমার হাত আর চলছে না। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কিন্তু শরীরের ভেতর থেকে যেন একটা অদ্ভুত জড়তা কাজ করছে। একটা বাঘের সামনে আমরা লিটারালি কিচ্ছু না। ও যদি আমাদের চার্জ করে আমাদের পালানোর কোনো জায়গা নেই। গাইড দাদা বারবার বলছিল চারদিকটা খেয়াল রাখতে, কিন্তু এই নিস্তব্ধতায় আমাদের পাগল করে দিচ্ছে। মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। বাঘের এলাকায় আমরা এখন সবথেকে সহজ শিকার, কারণ আমার পিঠ এখন জঙ্গলের দিকে। এরকম একটা জায়গায় জঙ্গলে যদি গাড়ি খারাপ হয়, বাস এর থেকে আর বেশি ওয়ার্স্ট কিছু হতে পারে না। তাও আবার নর্মাল কোনো জঙ্গল নয়, এখানে কিন্তু টাইগার থাকে। আর আমরা ওয়েট করছি কাউকে যদি পাই, কিন্তু
কেউ নেই, দেখতে পাচ্ছ এখানে কিছু নেই। আর নিয়ারেস্ট যে সল্ট পিটস যেখান থেকে আমরা হেল্প পেতে পারি, কিছু একটা নিয়ারেস্ট জঙ্গল যেখান থেকে আমরা হেল্প পেতে পারি সেটাও কিন্তু এখান থেকে অনেকটা দূরে। আই ডোন্ট নো কী হবে। তো ওখানে স্টেপনি খোলা হচ্ছে, আর স্টেপনি খোলা হয়ে গেলে আমরা এটাকে ফিক্স করার চেষ্টা করব। বাট আমাদের যেটা ভয় লাগছে যে এখান থেকে যদি বাই চান্স কোনো টাইগার বাইরে বেরিয়ে আসে, তো আমরা 2 থেকে 3 জনই মাত্র এখানে আছি। আমরা যতজন একসঙ্গে থাকতে পারবো সেটা সব থেকে বেস্ট হতে পারে। আর জাস্ট জঙ্গলটাকে এখান থেকে দেখো, জাস্ট বুঝতে পারবে ভয়টা কেমন লাগছে। দেখো এই হলো পুরো জঙ্গলটা, এখান থেকে যত দূর দেখতে পাচ্ছ পুরো জঙ্গল এদিকে। আর এই হচ্ছে রাস্তা যেখান থেকে লোকজন আসে, আর এই সাইডে পুরোটাই জঙ্গল। হঠাৎ বনের বুক ছিঁড়ে একটা অদ্ভুত শব্দ পেলাম। দূরে ধোঁয়া উড়িয়ে এগিয়ে আসছে 3টে ট্র্যাক্টর। মনে হলো বাঘের এলাকায় স্বয়ং ভগবান তাদের আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছে। সামনে একটা ট্রাক্টরকে পেয়েছি, ওদেরকে রিকোয়েস্ট করছি যদি আমাকে হেল্প করতে পারে। এই গাইড দাদার সাথে কথা বললাম, ওনারা দাঁড়িয়েছেন। কারণ কি এখানে যেহেতু বাঘের টেরিটরি, এগুলো তো রিস্কি হতে পারে। তো একসাথে যদি আমরা অনেকজন মিলে একসাথে কাজ করি তাহলে প্রবলেমটা হবে না। আর সেই জন্য আমরা হেল্প চেয়েছি, কারণ কি আমরা এখানে কতটা সিকিউর সেটা আমরা জানি না। তো এখন যেহেতু অনেককে মিলে আমরা কাজটা করছি, সুতরাং আশা করছি যে এবার আর সেই ভয়টা লাগছে না, যে ভয়টা কিছুক্ষণ আগে অবধি লাগছিল। স্টেপনি আমরা নামিয়ে ফেলেছি। এখানে আমাদের সাথে এখন অনেক লোকজন চলে এসেছে। জঙ্গলে আসলে কিন্তু এইসব জিনিস প্রতিনিয়ত হতে পারে, তাই এগুলোর জন্য কিন্তু আমাদেরকে সবসময় তৈরি থাকতে হয়। আর আজকে এরকমই একটা দিন, একটা ভীষণ চরম এক্সট্রিম একটা অভিজ্ঞতা কিন্তু আজকে আমি পাচ্ছি। এবং বিশ্বাস করুন, এই গাইডরা যদি হেল্প না করতো তাহলে এখান থেকে আমরা যেতে পারতাম না। কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই, কারোর সাথে কোনো রকম কানেকশন পাচ্ছি না, আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। না জিও কাজ করছে, না ভোডাফোন কাজ করছে, না বিএসএনএল কাজ করছে, কিচ্ছু কাজ করছে না। সুতরাং এরকম একটা সিচুয়েশনে পড়লে কিন্তু লোকাল মানুষরাই কিন্তু একমাত্র সাপোর্ট সিস্টেম হতে পারে আপনাদের। আর এরকম যখনই কোনো জায়গাতে আপনারা পড়বেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, একা চেষ্টা করবেন না। কোনো লোককে পেলে তাদেরকে বলুন একটুখানি দাঁড়াতে, যাতে কোনো অ্যানিমাল যদি আপনাকে অ্যাটাক করতেও চায়, এতগুলো মানুষ দেখে না অ্যাটাক করতে আসে। গাইড দাদা দেরি না করেই পরিস্থিতি তাদের বোঝালো। তারাও কোনো প্রশ্ন না করে আমাদের পাশে এসে দাঁড়ালো। যেখানে আমরা মাত্র 3 জন ছিলাম, এখন আমাদের সঙ্গে অনেক কয়েকজন লোক। মনে একটু সাহস পেলাম। আমরা সবাই মিলে হাত লাগিয়ে চটজলদি চাকাটা বদলে ফেললাম। কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। চাকা বদলানো শেষ হতেই দেখলাম আমাদের কপালটা সত্যিই আজ খারাপ। স্টেপনি টায়ারে একদম হাওয়া নেই। এই চাকা নিয়ে আর এগোনো সুইসাইড। আজ জঙ্গল আমাকে আর এগোতে দিচ্ছে না। প্রকৃতি আজ আমাদের পথ বন্ধ করে দিয়েছে। অগত্যা আমাদের ফিরতে হবে, কিন্তু এই ফেরাটা আরও বেশি ভয়ঙ্কর। সামনে যাওয়ার পথ যতটুকু চেনা ছিল, ফেরার রাস্তাটা আরও বেশি অনিশ্চিত। কারণ আমরা জানি আমাদের ব্যাকআপ আর কিচ্ছু নেই। আমরা ফিরছি ঠিকই, কিন্তু মনে একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে। রাস্তা খুব খারাপ, আর যদি এই চাকাটা এখানে জবাব দেয়, তবে আমাদের বাঁচানোর মতন এই কোর এরিয়াতে আর কেউ নেই। নেটওয়ার্ক নেই, মানুষ নেই, শুধু আছে তার বিশাল অরণ্য আর তার শিকারী। অবশেষে আমরা সেফ জোনে চলে এসেছি। আমাদের চাকার অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ওটা হাল ছেড়ে দেবে। কিন্তু বোধহয় আজ জঙ্গল আমাদের প্রাণে মারতে চায়নি, শুধু একটা শিক্ষা দিতে চেয়েছে। বাঘের এলাকায় জিরো নেটওয়ার্ক আর একটা ফেটে যাওয়া চাকা, এই 3টে জিনিসের কম্বিনেশন আমাকে জীবনের একটা চরম সত্যির মুখে দাঁড় করিয়েছিল। আমরা যতই নিজেদের আধুনিক ভাবি না কেন, প্রকৃতির আদিম শক্তির সামনে আমরা আজও বড় অসহায়। বিপদ কাটতেই আমি গাইড দাদাকে জিজ্ঞাসা করলাম, এই জঙ্গলের সবথেকে বড় রহস্য সেই কালো বাঘ কি সত্যিই দেখা যায়? গাইড দাদা হেসে ফোন বের করলেন, বললেন, স্যার এই দেখুন ফুটেজ, ওরা এখানেই থাকে। আমি যা দেখলাম তা বিশ্বাস করা কঠিন। ফোনের ছোট স্ক্রিনে সেই ফুটেজগুলো দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ভিডিওটা প্রমাণ করে দিল যে এই অরণ্যের গভীরে আজও সেই কালো আতঙ্ক বিচরণ করছে। দাদা আমাকে একটা নতুন রুটের কথা বললেন। সেদিকে ইদানিং বাঘেদের মুভমেন্ট সব থেকে বেশি। নতুন রুট, নতুন সুযোগ, সব ঠিক আছে, কিন্তু শেষমেশ জঙ্গল একটা কথায় মনে করিয়ে দেয়, সবটাই কপাল। আমরা সেরা গাইড, সেরা ক্যামেরা নিয়ে ঘুরলেও জঙ্গল যদি না চায়, তবে তোমরা কিছুই দেখতে পাবে না। আজ দেখা পাইনি ঠিকই, কিন্তু ফেরার পথে এই কালো বাঘের গল্পগুলো আমাকে নতুন করে জেদ তৈরি করে দিল। কথায় আছে, নেচার ডাজন্ট হ্যাভ আ সোল, শি হ্যাজ আ ল। আজ জঙ্গল তার নিজস্ব আইন আমাদের উপর প্রয়োগ করেছে। এই পাঞ্চার চাকাটা শুধু একটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা সংকেত। অরণ্য আমাকে আজ তার গভীরে ঢুকতে দেয়নি, কারণ আমি হয়তো তখনও তার সবথেকে বড় রহস্যের মুখোমুখি হওয়ার জন্য তৈরি ছিলাম না।
নেটওয়ার্কবিহীন সেই কোর এরিয়ায় একা দাঁড়িয়ে বুঝেছি আমরা অসহায়। কিন্তু ফেরার পথে গাইড যখন সেই কালো বাঘের ফুটেজটা আর গোপন পথটা আমাকে বলল, তখন সব ভয় হারিয়ে গেল। আজ আমি তাকে পাইনি, কিন্তু ফেরার পথে যখন সেই কালো বাঘের অস্তিত্বের কথা শুনলাম, তখন বুঝলাম ওরা আছে, আর ওদের বাঁচিয়ে রাখাটা আমাদের দায়িত্ব। শুধু শিমলিপাল নয়, এই পৃথিবীর প্রতিটা টাইগারের জন্য, কারণ ওরা না থাকলে জঙ্গল আর জঙ্গল থাকবে না। পৃথিবী টাইগারদের জন্য আমাদের ভাবতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। টাইগার খুবই বিপন্ন, আমাদের সবাইকে একসাথে প্রচেষ্টা করতে হবে যাতে তারা বেঁচে থাকে। আমি দীপ, আর তোমরা দেখছিলে চাঁদের পাহাড়। আজকের এই অভিযানে আমি একা ছিলাম না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা বাঁকে তোমরাও ছিলে আমার সঙ্গে। আমার হৃদস্পন্দন যখন বেড়েছিল, আমি জানি তোমাদেরও বেড়েছিল। যদি এই ভিডিওটা তোমাদের রক্ত গরম করে থাকে, যদি মনে হয় তোমরাও ছিলে এই অ্যাডভেঞ্চারের সঙ্গী, তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের পাশে থেকো। লাইক করো আর শেয়ার করো, কারণ এটা শেষ নয়, এটা মাত্র শুরু। খুব শীঘ্রই আমি আবার ফিরব এই জঙ্গলে। আবার দেখা হবে কোনো নতুন খোঁজে, অরণ্যের কোনো গভীরে, নতুন কোনো অভিযানের টানে।